আজকে বলে দেবো, সেই প্যাটার্নের পয়েন্টগুলো নোট করে রাখবে। এই প্যাটার্নের পয়েন্ট ওয়াইজ তোমাকে লিখতে হবে অ্যান্ড মেক এ চার্ট অ্যাট ইউর হোম। ল্যাবরেটরি ডায়াগনোসিস কিভাবে লিখবে, ইটস ভেরি ভোলাটাইল, বাট স্মার্ট স্টাডি যদি করো তাহলে ব্যাপারটা অল্প কম জায়গায় হিঞ্জ পয়েন্টগুলো মনে রেখে আমরা ব্যাপারটাকে খুব, তাহলে বেসিক জায়গাটাকে আমাকে আজকে এই জায়গাটা হচ্ছে খুব বেসিক ক্লাস এবং খুব ইম্পর্টেন্ট ক্লাস। কিছুটা আমি কালচার মিডিয়াও এর মধ্যে বলে দেবো। বেসিক্যালি আজকের ক্লাসটা দুটো পার্ট থাকবে, স্পেসিমেন কালেকশনস ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট হচ্ছে কালচার মিডিয়া। এই দুটোর ওপরে বেস করেই তোমাদের ল্যাবরেটরি ডায়াগনোসিস থাকবে। সাপোজ তোর নাম বল কি, দেব মানল। সো দেব মানল হ্যাভিং আ fever for last few days came to your clinic and he said I have a fever for last 10 to 15 days and it's a step ladder pattern. স্টেপ ল্যাডার প্যাটার্ন অফ ফিভার, প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে না আমরা একটা করে হিন্টস দিয়ে দিই, তাহলে জানতে হবে স্টেপ ল্যাডার প্যাটার্ন কি হবে। ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর, দ্যাটস মিন ইটস আ ডেফিনেটলি ম্যালেরিয়া। চিলস অ্যান্ড রাইগর মানে প্রথমে খুব কাঁপুনি দেবে, তারপরে সোয়েটিং হবে। স্টেপ ল্যাডার প্যাটার্ন ফিভার মিনস টাইফয়েড। তাহলে তোমার কাছে এসছে হাউ ইউ what type of clinical investigations you want to do, blood test করবে and how you proceed for the laboratory diagnosis. Basically এটা classical typhoid fever step ladder pattern। আমি এটা roses spot tongue যদি অ্যাড করে দিই তাহলে আরো 2 + 2 4 হয়ে গেল। তাহলে আমাকে একদম স্যাম্পল কালেকশনস থেকে শুরু করতে হবে। আমার কাছে ক্লিনিক্সে এসছে পেশেন্ট, তাহলে সেই পেশেন্টের আমি কি ব্লাড নেব, বা আদার্স যদি আজকে একটা কফ নিয়ে আসে, যে একটা ওয়েট লস chronic cough not subsided with antibiotic, must be, this is a case of what, tuberculosis, chronic cough অনেক দিন ধরে হচ্ছে, not subsided with routine antibiotic and having a history of weight loss or night fever, cases of TB। তাহলে তার আমি কি স্যাম্পল পাঠাবো, স্পুটাম স্যাম্পল পাঠাবো, রাইট। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এরকম কোশ্চেন এরকম আসবে। তাহলে আমার বেসিক প্যাটার্নটা একই থাকবে। তাহলে আমি কি করব, প্রথমে একটু ক্লিনিক্যাল প্রেজেন্টেশনস লিখতে পারি, তারপরে স্যাম্পল কালেকশনস লিখতে হবে। স্যাম্পল কালেকশন পরে আমরা কি করব ওটাকে, দেন হোয়াট উইল ডু, স্যাম্পল কালেকশনের পর স্যাম্পলটা কি করব, ফেলে দেবো না পাঠাবো ল্যাবে, আগে তো পাঠাতে হবে, তো কি ট্রান্সপোর্ট, স্যাম্পল ট্রান্সপোর্ট। তাহলে ট্রান্সপোর্টটা জানতে হবে, প্রত্যেকটা স্যাম্পেলের একটা আলাদা ট্রান্সপোর্ট ক্রাইটেরিয়া আছে। তাহলে স্যাম্পেল ট্রান্সপোর্ট হওয়ার পর স্যাম্পেল কোথায় যাবে, ল্যাবে যাবে। তাহলে ল্যাবে এবারে আমাকে ওখানে জানতে হবে আইডিয়াল স্যাম্পেল ক্রাইটেরিয়া ফর রিসিভিং অ্যান্ড রিজেকশনস ক্রাইটেরিয়া। দেবমাল্য স্যাম্পেল গেছে ব্লাড, কোনো নাম নেই, তুমি কি বুঝবে এটা দেবমাল্য স্যাম্পেল না এটা ABCD XYZ কার স্যাম্পেল, রাইট। তাহলে আমার রিজেকশনস ক্রাইটেরিয়া জানতে হবে, ক্যাপটা কন্টেনারটা লিক হয়ে গেছে, প্রপার নাম নেই, আইডি নাম্বার নেই, এইগুলো হচ্ছে আমাকে রিজেকশনস ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছে কিনা, অ্যাকসেপ্টিং ক্রাইটেরিয়া ফুলফিল করছে কিনা। দেন উইল প্রসিড ফর ডে 0। আমার স্যাম্পেলটা এলো, আমি এটাকে বলবো ডে 0। ডে 0তে আমি কি করব, স্ট্যাট কিছু করতে পারি। যেমন একটা স্পুটাম স্যাম্পল, আমি সঙ্গে সঙ্গে কি করতে পারি, গ্রাম স্টেন করে দেখতে পারি। আমি গ্রাম স্টেন করলে, গ্রাম স্টেন পড়ানো হয়েছে প্র্যাকটিক্যালে, প্র্যাকটিক্যাল শুরু হয়েছে তোমাদের, প্র্যাকটিক্যাল শুরুই হয়নি। সো ডিটেল গ্রাম স্টেন 1-2 মাস ধরে গ্রাম স্টেন হবে, জেডেন স্টেন হবে 1 মাস ধরে, এগুলোই হবে। এই দুটো জিনিসই করতে হয় পরীক্ষায়। তাহলে গ্রাম স্টেন ইজ আ বেসিক টেস্ট we'll do in laboratory where we can get lots of informations। যে স্পুটাম স্যাম্পল, সেই স্পুটাম স্যাম্পলে কোনো নিউট্রোফিলস আছে কিনা, তাহলে তোমার এটা করতে লাগবে 2 মিনিট। তাহলে within 2 minutes you will got a information from that sputum sample
যে এখানে আমার কোনো নিউট্রোফিলস আছে কি নেই। যদি প্রচুর নিউট্রোফিলস থাকে স্পুটাম স্যাম্পলে, সো দেন হোয়াট উইল সাসপেক্ট দ্যাট পেশেন্ট মাইট বি হ্যাভিং আ ইনফেকশন, ওই জন্য নিউট্রোফিলস গুলো জড়ো হয়েছে। গট মাই পয়েন্ট? একটা সিএসএফ স্যাম্পল গেছে, তুমি ইউ আর সাসপেক্টিং পেশেন্ট হ্যাভিং আ মেনিনজাইটিস, তুমি সিএসএফ স্যাম্পল পাঠিয়েছো, ডে 0-তে কি করবে? একটা ইন্ডিয়া ইঙ্ক করব, ওখানে আমি স্ট্যাট দেখতে পারবো কোনো ক্রিপ্টোকক্কাস আছে কিনা। ঠিক আছে, এই টেস্টগুলো আমরা আস্তে আস্তে জানবো, আমরা কি কি সঙ্গে সঙ্গে করতে পারি। ইউরিন স্যাম্পেলে কি টেস্ট করতে পারি, সিএসএফ স্যাম্পেলে সঙ্গে সঙ্গে কি টেস্ট করতে পারি, মানে ডে 0 টেস্ট কি হতে পারে, স্পট টেস্ট যদি বলি আমরা, রাইট? তাহলে গ্রাম স্টেন আমরা করতে পারি, দেন উইল ডু কালচার। স্যার কালচার কামস অনেক পরে, এইরকম পরপর পরপর সিকোয়েন্স ওয়াইজ ল্যাব ডায়াগনোসিস লিখতে হবে। দিস ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই আই এম সেইং এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। তোমরা যে কোনো বই পড়ো, যা কিছু পড়ো, মাথায় এই পয়েন্টগুলো লিখে রাখো, যে পয়েন্টগুলো বলছি, স্পেসিমেন কালেকশন, ট্রান্সপোর্ট, ডে 0 টেস্ট, স্পট টেস্ট কি করতে পারি, দেন I will proceed for culture. Then when I will proceed for culture, then I have to choose a media. What type of culture media I will choose depends upon patient's sample. Sputum sample এর জন্য একরকম কালচার মিডিয়া, ইউরিন স্যাম্পেলের জন্য একরকম কালচার মিডিয়া, ব্লাড তার জন্য একরকম কালচার মিডিয়া। Every samples having their own specific culture media. Why? Because based on organisms, pathogens, প্রত্যেকটা ইনফেকশনস এর আলাদা প্যাথোজেন আছে, সেই প্যাথোজেনের আলাদা। তোমাদের এখানে যদি প্রত্যেককে জিজ্ঞাসা করি হোয়াট কালারস ডু ইউ লাভ, প্রত্যেকের কালার চয়েস আলাদা, প্রত্যেকের জামা কাপড় প্যাটার্ন আলাদা, ফ্যাশন সেন্স আলাদা, সেরকম প্রত্যেকটা অর্গানিজমস তার মিডিয়া স্পেসিফিকেশনস আলাদা, তাদের আলাদা করে। যেমন আমরা একটা ফার্স্ট ডেতে ইকোলাই এর জেনারেশন টাইম উইদিন 18 আওয়ার্স, 16 to 18 আওয়ার্স, সরি 6 to 8 আওয়ার্স, আর যেখানে টিউবারকুলার ব্যাসিলার জেনারেশন টাইম ইজ মোর দ্যান 2 উইকস। তাহলে এর কালচার মিডিয়া আলাদা হবে, এর মিডিয়া আলাদা হবে, রাইট? মানে সবাইকে একটা ব্লাড আগার দিয়ে দিলাম, একটা ম্যাকনকি আগার দিয়ে দিলাম, সবাই সব না, সেরকম নয়। So we have to know what type of a culture media we'll have to choose, কোনটা আমাদের কাজ করবে। So আর এই কালচার মিডিয়া ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ল্যাব ডায়াগনোসিস লিখতে লাগবে, তোমার প্র্যাকটিক্যালে মুহুর্মুহু লাগবে, ভাইভাতে আস্ক হবে। সো কালচার মিডিয়ার বেসিক ক্লাসটা আজকে আমি কতগুলো পয়েন্ট বলবো। কালচার মিডিয়ার যেন একটা থরো কনসেপ্ট থাকে, দিস ইজ ভেরি ভেরি বেসিক্স। কালচার মিডিয়া সম্পর্কে জিজ্ঞাসা করলে মেনি স্টুডেন্ট, 25 জন ক্লাস করলে হয়তো বাড়িতে গিয়ে আমরা এটা 5-6 জন বই উল্টাবো। এবার যদি 150 জনের মধ্যে আমরা 20-25 জনের ক্লাসে পাই, তার মানে বুঝতেই পারছো রেস্ট অফ দ্য স্টুডেন্টসদের কি, খুব স্বাভাবিক। ফলে আমাদের এই জায়গাটা বেসিক্স। তাহলে আমরা কালচার মিডিয়াটা চুজ করব, দেন আই উইল ইনকুলেট দ্য স্যাম্পল ইনটু দ্য মিডিয়া। তারপর ডে 1-এ কি দেখবো আমরা, কোনো যে অর্গানিজমস কালচার মিডিয়াতে গ্রো করেছে কি করেন, রাইট? ডে 0-তে আমি কি দেখবো, কোনো কালচার মিডিয়াতে, সরি ডে 1-এ গ্রো করলো কি করলো না। তাহলে আমি ডে 0 লিখলাম, ডে 0-তে আমার স্পট টেস্ট থাকলো কিছু, ডে 1-এ হলো আমি কি দেখছি, কলোনি ক্যারেক্টার বা কালচার, তাই তো? আমি এবার তো মিডিয়াটাকে দেখে কালচারটাকে রিড করব, কি পরিষ্কার তো সবার কাছে? ডে 1-এ আমার অর্গানিজম গ্রো করেছে, অর্গানিজমটাকে কেমন দেখতে না দেখতে, তার হাজি বাজি যা আছে, জিওগ্রাফি, হিস্ট্রি, আমরা সব কলোনি মরফোলজিটাকে রিড করব। তাহলে ফার্স্ট হচ্ছে আমার কলোনি ক্যারেক্টার, ডে 1-এ রিডিং। দেন আমি আবার একটা গ্রাম স্টেন করব ফর দ্যাট কলোনি, আগেরটা ছিল ডাইরেক্ট স্যাম্পল,
স্পট টেস্ট, সেটা গ্রাম স্টেন হতে পারে, স্পটে সেটা জেডেন হতে পারে, সেটা অ্যাজ পার স্যাম্পল। ডে 1-এ আমি কি করছি, কলোনি ক্যারেক্টার থেকে আবার একটা আমি গ্রাম স্টেন করছি। ফার্স্টে আমি মরফোলজিটাকে রিড করলাম, তারপরে আমি কি করব বল, গ্রাম স্টেন করব। গ্রাম স্টেনে কি পাবো এবারে আমার ইনফরমেশন, গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ। নাও বেসড অন মাই কলোনি মরফোলজি ক্যারেক্টার, based on gram stain characteristics, day 1 I have to decide আমি এটা গ্রাম নেগেটিভ হলে আমাকে এবারে কি করতে হবে, দুটো। আমার মেন উদ্দেশ্য কি, পেশেন্টকে দেমানলোকে চিকিৎসা করা, ওকে সুস্থ করা আমার মেন উদ্দেশ্য, আমার কোনো রিসার্চ ওয়ার্ক বা থিসিস করার উদ্দেশ্য নয়। তাহলে আমাকে ওকে কি দিতে হবে, সুস্থ করার জন্য ওষুধ দিতে হবে। তাহলে আমার কালচারের মেন উদ্দেশ্য কি, হ্যাঁ, ওষুধটা খোঁজা, কোন ওষুধ কাজ করবে কোন ওষুধ কাজ করবে না। তাহলে আমার যদি এবারে আমার বিভিন্ন অর্গানিজম বেসড অ্যান্টিবায়োটিক প্যানেল আছে, সেই অ্যান্টিবায়োটিক প্যানেল আমি কালচারে বসাবো অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি, রাইট। সেটা গেল একটা ফর ট্রিটমেন্ট পারপাস। আর একটা পারপাস, ওর কি ইনফেকশন হয়েছে সেটাকে আমাকে জানতে হবে, তাহলে ব্যাপারটা আমার কাছে আরো অ্যাকুরেট হবে। ওর গ্রাম পজিটিভ ইনফেকশন স্ট্যাফাইলোকক্কাস হলো না ওর একটা গ্রাম নেগেটিভ ক্লেবশিয়েলা হলো, সেটা জানতে হবে। গট মাই পয়েন্ট, না টিবি হলো। তাহলে আমি কালচারে আমি আইডেন্টিফিকেশনের জন্য কিছু বায়োকেমিক্যালস বসাবো। দিস ইজ দ্য কনভেনশনাল মেথড। এইভাবে পুরো ব্যাপারটাকে তোমাদের পুরোটা লিখতে হবে। ডে 1 গেল, ডে 2-তে আমি বায়োকেমিক্যালস রিডিংসে আমি এই পজিটিভ এসছে বায়োকেমিক্যাল প্যারামিটার, লাল পজিটিভ, নীল পজিটিভ, হলুদ নেগেটিভ, আমি জাস্ট গিভিং এ এক্সাম্পল। তাহলে এইটা অমুক ব্যাকটেরিয়া, আর তার এই ড্রাগ সেন্সিটিভিটি, এ ড্রাগ সেন্সিটিভ, বি ড্রাগ সেন্সিটিভ, সি ড্রাগ রেজিস্ট্যান্ট। আমি একটা অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি রিপোর্ট তৈরি করব। So my final outcome, the sensitivity chart report, এটা আমার দেবমাল্যর ক্লিনিশিয়ানকে পাঠাতে হবে, যেটার উপর বেস করে এবার ক্লিনিশিয়ান উইল চুজ কোন ড্রাগসটা দেব, এ ড্রাগ দেব না বি ড্রাগ দেব, সি ড্রাগ দিতে পারবো না অলরেডি রেজিস্ট্যান্ট, অ্যান্ড তাকে আমরা একটা অর্গানিজমের নাম বলবো। তো দিস ইজ অল দ্য বেসিক্স হোয়াট উইল ডু ইন আওয়ার ল্যাব, and this is how you have to write in your answer sheet। ঠিক আছে, এই সিকোয়েন্সটা মনে রাখবে, এই সিকোয়েন্সে লিখবে, তাহলে যে কোনো অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, সো নাও আই উইল প্রসিড ফর স্পেসিমেন কালেকশন। এই স্পেসিমেন কালেকশনের চার্টটা যদি মনে রাখতে পারো না আলাদা করে, খুব ভালো। কেন ভালো, যখন এক্সামে যাবে, কারণ তোমাদের তো বলবে স্যার কি কি পরীক্ষা হবে, কি কি আসবে, এটা ফার্স্ট কোশ্চেন থাকে, কোন কোন পার্টগুলো থাকে। সাপোজ তোমাদের ইকুলাই পড়ানো হলো, অমুক পড়ানো হলো, এবার ইকুলাই ইউটিআই করতে পারে, তাহলে ইউটিআই এর স্পেসিমেন কালেকশন তুমি এখান থেকে পেয়ে যাবে, পাবে কি না? তাহলে টোটালটা যদি একবার ভালো করে মনে রাখতে পারো, ইট ইজ ভেরি ভেরি হেল্পফুল ফর ইউ। আর আমি সবাইকে প্রথম থেকে বলি, সিস্টেম ওয়াইজ কি কি ইনফেকশনস হয় একটা পুরো এইভাবে একটা বড় চার্ট বানাতে, স্পেসিমেন কালেকশন, ট্রান্সপোর্ট, ডে 0 স্পট টেস্ট, তারপরে হচ্ছে আমি কালচার মিডিয়া কি চুজ করব, তারপরে হচ্ছে কলোনি ক্যারেক্টার, গ্রাম স্টেন ফাইন্ডিংস, অ্যান্টিবায়োটিক। এবার আমার যদি একটা ইকোলাই ইউটিআই হয়, কলেরা হয়, এবার তুমি এদিকে পরপর করো, একটা এক্সেল করতে পারো নাওএডেজ, খাতায় লিখতে পারো, এরকম একটা বক্স যদি বানিয়ে রাখো, তাহলে তুমি শুধু টুকটাক পয়েন্টগুলো রাখবে, বাকিটা ওখানে গল্প লিখবে। এই টুকটাক পয়েন্টগুলো মনে রাখতে হবে। এন্ড অফ দ্য ডে তোমার কাছে 20-22টা এরকম জিনিস হবে, সব মিলিয়ে পরপর টিবি, কলেরা, ইউটিআই, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস।
ঠিক আছে, এইগুলোই কোশ্চেন আসবে, লং কোশ্চেন্স। এইভাবে নিজেকে প্রিপারেশনসটা রাখতে হবে। আর এরকম একটা বড় চার্ট যদি করো, প্রতিদিন চার্টটাকে যদি একবার করে দেখো, আচ্ছা, তারপরে দেখবে মোটামুটি ব্যাপারটা খুব ইজি হয়ে যাচ্ছে। আর ইউ ক্যান কোরিলেট, ওই একসাথে যদি বই থেকে পড়তে শুরু করো, লাস্টে যদি যাও, খেল খতম। মেক এক্সেল শিট, সবার কাছে এখন মাইক্রোসফট এক্সেল আছে, এক্সেলে কলাম ওয়াইজ করো, ব্যাপারটা খুব খুব হেল্পফুল হবে। স্মার্ট হচ্ছে দিন দিন, নিজেদেরকেও স্মার্ট বানাও। সো নাও আই উইল প্রসিড। স্পেসিমেন কালেকশন, ফার্স্ট হচ্ছে ব্লাড স্ট্রিম ইনফেকশনস অন সেপসিস অ্যান্ড এন্ডোকার্ডাইটিস। নাও পেশেন্টস হ্যাভিং আ ব্লাড স্ট্রিম ইনফেকশন, তো তারা আমি অবশ্যই ব্লাড নেব। অ্যান্ড সাসপেক্টেড এন্ডোকার্ডাইটিস, এটা সব শাস্ত্রী স্লাইড, ইচ অ্যান্ড এভরিথিং আই থিঙ্ক ইন ইউ উইল ফাইন্ড ইন শাস্ত্রী, ঠিক আছে, সব শাস্ত্রীতে আছে, কিচ্ছু তো করতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে ব্লাড স্ট্রিম ইনফেকশন অ্যান্ড সেপসিস এন্ডোকার্ডাইটিস, পেয়ার্ড ব্লাড কালচার স্পেসিমেন্স কালেক্টেড অ্যাসেপ্টিক্যালি বাই 2-step disinfection of skin with alcohol followed by chlorhexidine। আমরা পড়েছিলাম তো ডিসইনফেকশন কি ছিল, এইগুলো কার আন্ডারে ছিল, ডিসইনফেকশনটা এটা কার আন্ডারে ছিল, স্টেরিলাইজেশন কেন, এটা ডিসইনফেকশন ছিল। লো লেভেল ডিসইনফেকশন না হাই লেভেল ডিসইনফেকশন, এটা কোন আন্ডারে ছিল মনে আছে? অ্যালকোহল অ্যান্ড ক্লোরহেক্সিডিন, ইন্টারমিডিয়েট। আচ্ছা, ব্লাড স্ট্রিম ইনফেকশনে কি করতে হয়, যে কোনো ব্লাড ফিভার, যেমন টাইফয়েড ফিভার, ইফ ইউ আর সাসপেক্টিং আ টাইফয়েড ফিভার, স্টেপ ল্যাডার প্যাটার্ন তোমাকে এইভাবে লিখতে হবে, আমাকে ব্লাডটা কালেক্ট করতে হবে। ইফ ইউ আর সাসপেক্টিং আ পেশেন্ট অফ এন্ডোকার্ডাইটিস, বুকে ব্যথা হচ্ছে, লং টাইম জ্বর, you have a findings of ECG findings, there are some strain pattern, you are suspecting endocarditis, right? Valvular ta defect আছে, then you have to sample, ওই কথাগুলো লিখতে হবে। Always it should be paired culture, যত বেশি ব্লাড কালচারের ব্লাড ভলিউম নেব তত বেটার। পার হ্যান্ড মিনিমাম 8 to 10 ml, দুটো হ্যান্ড, বোথ হ্যান্ডে নিতে হবে, তার মানে 20 ml মিনিমাম ব্লাড, রাইট? Then infectious disease requiring serology, এটা হচ্ছে আমরা যেখানটা হচ্ছে আমরা সেরোলজির জন্য ব্লাড নিচ্ছি, অল্প একটুখানি ব্লাড নিলেই হয়ে যাবে, ডেঙ্গুর জন্য ব্লাড পাঠাবো, ঠিক আছে? ডায়রিয়াল ডিজিজ মানে যেখানে আমার লুজ স্টুল নিয়ে পেশেন্ট আসছে, স্টুল আর মিউকাস বা রেকটাল সোয়াব, বাট সোয়াব ইজ আ not a good sample to send, always আমার যদি স্টুল কন্টেনারে অ্যামাউন্ট অফ স্টুল পাঠাই, অলওয়েজ সেটা বেটার। মেনিনজাইটিসে আমি কি পাঠাবো, CSF। ইনফেকশন অফ স্টেরাইল বডি এরিয়া, স্টেরাইল বডি এরিয়া মানে আমাদের আগের দিন বলছিলাম হোয়াট আর দ্য স্টেরাইল বডি সাইটস, ব্লাড, ভিট্রিয়াস হিউমার, তোমার হচ্ছে প্লুরাল ফ্লুইড, অ্যাসাইড, হ্যাঁ, তারপর সাইনোভিয়াল ফ্লুইড, দিস আর অল দ্য স্টেরাইল সাইটস, স্টেরাইল বডির ফ্লুইডস এইগুলো। স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন, অ্যাবসেস, ঘা যেটাকে আমরা বলি, রাইট? তাহলে পাস অর এক্সুডেটস উন্ড সোয়াবস অ্যাসপিরেট ফ্রম অ্যাবসেস অ্যান্ড টিস্যু বাইটস। এখানেও আবার একটা কথা বলি, সোয়াব ইজ এ নট এ গুড, মানে একটা ঘা মতো হয়েছে পিঠে, সেখানে আমার বার্ন ইনজুরি হয়েছে, আমরা কি পাঠাই, সোয়াব পাঠাই, বাট সোয়াবের থেকে আমরা যদি ডাইরেক্ট ওখান থেকে টিস্যু পাঠাতে পারি, পাস স্যাম্পলটাকে ওখান থেকে এনিহাউ ড্র করে সিরিঞ্জে বা এনিহাউ কালেকশনস করে পাঠাতে পারি, দ্যাট ইজ বেটার। অ্যানারোবিক কালচার, অ্যানারোবিক কথাটার মানে কি আগের দিন বলেছিলাম ফার্স্ট ক্লাসে, অ্যানারোবিক মিন লেস অক্সিজেন এনভায়রনমেন্ট। তাহলে দে আর দ্য কাইন্ড অফ ব্যাকটেরিয়া যাদের কি এনভায়রনমেন্ট পছন্দ, লেস অক্সিজেন এনভায়রনমেন্ট। লেস অক্সিজেন এনভায়রনমেন্ট কোথায় হতে পারে, সাপোজ তোমার একটা পায়ে ক্রাশ ইনজুরি হয়েছে, গাড়ি চাপা দিয়ে চলে গেছে পায়ে, তাহলে সেখানটা কি হবে, ব্লাড ভেসেলস কি হবে, ড্যামেজ হবে, রক্ত পৌঁছাবে পেরিফেরিতে, যাবে না, তাহলে কি হবে, সেখানে একটা অ্যানারোবিক এনভায়রনমেন্ট তৈরি হবে। বাইরে থেকে ক্রাশ ইনজুরি হলে অর্গানিজম সেখানে এন্টার করতে পারে, পারে তো,
তাহলে আমার সেখানে কি অ্যানারোবিক অর্গানিজম আসতে পারে, লাইক ক্লস্ট্রিডিয়াম। আমাদের একটাই আছে, গ্যাস গ্যাংগ্রিন। এইরকম একটা ক্রাশ ইঞ্জুরি দিয়ে এক্সাম্পল দিয়ে গ্যাস গ্যাংগ্রিন, ক্লস্ট্রিডিয়াম, তখন ঠিক আছে, তখন আমাকে স্যাম্পলস পাঠাতে হবে, রাইট? টিস্যু স্যাম্পলস। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস, গলা ব্যথা, থ্রোট হয়েছে, থ্রোট সোয়াব উইথ মেমব্রেন ওভার দ্য টনসিল বা ডিপথেরিয়া, যদি আমি সাসপেক্ট করি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস মিন আমাদের ট্র্যাকিয়ার যেখান থেকে ব্রঙ্কাই ভাগ হচ্ছে সেটা হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, সেখান থেকে কফ প্রোডাকশনস হচ্ছে, সেইটা আমরা পাঠাচ্ছি, রাইট? দ্যাট ইজ লোয়ার রেসপিরেটরি স্যাম্পলস। পালমোনারি টিউবারকুলোসিস, যদি টিবি সাসপেক্ট করি তখন তার স্যাম্পল কালেকশনসটা একটু হবে, কারণ TB is sometimes difficult to find out. So we need 3 consecutive samples and preferably morning samples. Why morning samples? Because সারা দিন TB ব্যাসিলাইটা আস্তে 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 করে লজ করে। সকালবেলা তুমি যদি মর্নিং কাফটা আউট করো, সেই কাফের প্রবাবিলিটিটা বেড়ে যায় to find out a TB bacilli. So sputum early morning and spot collected well ventilated area, gastric aspirate for infants. যদি বাচ্চা ছেলে টিবি সাসপেক্ট করি, সে তো আর কফ তুলতে পারবে না, একদম ছোট বাচ্চা, তাকে আমরা কি করব, কফটা খেয়ে নেয়, তাহলে ওই জন্য তার গ্যাস্ট্রিক অ্যাসপিরেট নিয়ে চেষ্টা করব। urinary tract infections, very very important, and এটা frequently asked questions. How you collect urine samples? ভাইভাতে তো জিজ্ঞাসা করবেই। সো 3 ইউটিআই যখন পড়ানো হবে সেখানেও আরো ডিটেলিং এটা বলা হবে, বাট urinary tract infections এ আমরা there are 3 kind of specimen. A patient who can pass urinate normally, male and female, দুজনের ক্ষেত্রে ফার্স্ট ইউ হ্যাভ টু আস্ক দ্য পেশেন্ট, এটা কিন্তু ভাই ভাই কমন জিজ্ঞাসা করবে, আর কি কি পেয়েছো, ইউটিআই পেয়েছি স্যার, ইকোলাই, তোমার ডায়াগনোসিস কি, ইউটিআই, আচ্ছা, কিভাবে ইউরিন স্যাম্পেলটা কালেক্ট করবে, আর ডাক্তার হয়ে তোমাকেও সিস্টারদের বলতে হবে ভবিষ্যতে, সিস্টার পেশেন্ট আছে অমুক বেডের, একটা ইউরিন কালচার পাঠান তো, পেশেন্টের একটা ক্যাথেটার করা আছে, সিস্টার কি করবে, যাবে ব্যাগ থেকে ইউরিনটা কালেক্ট করবে, করে পাঠিয়ে দেবে। ইজ ইট কারেক্ট মেথড? নেভার, নেভার সেন্ড ইউরিন স্যাম্পল ফ্রম ইউরিন ব্যাগ। ও অতদিন পড়ে থাকলে এমনি ওখানে ব্যাকটেরিয়া গুজিয়ে যাবে। নো, আই কান্ট সি, আমি যদি না জানি কিভাবে স্যাম্পল পাঠাতে হবে, তুমি কিভাবে ইনস্ট্রাক্ট করবে, রাইট? ইউ হ্যাভ টু নো প্রপার মেথডস অফ। সো ওয়ান ইজ আ পেশেন্টস ক্যাথেরাইটস পেশেন্টস, যাদের ক্যাথেটার আছে, আর একটা পেশেন্ট যাদের ক্যাথেটার নেই, আর একটা আছে যাদের ক্যাথেটার করা হয়নি বা ক্যাথেটার করা যাচ্ছে না, আর নর্মাল ইউরিন করাও যাচ্ছে না, মাইট বি কোনো ক্যান্সারাস মাস আছে, বা মাইট বি তার কিছু একটা হয়েছে, লটস অফ প্যাথোলজি, তাদের কি হয়, সুপ্রাপিউবিক অ্যাসপিরেশন করতে হয়। সো 3 টাইপ অফ কাইন্ড অফ স্পেসিমেন ইউরিন স্যাম্পল, কিন্তু 3টে আলাদা ক্যারেক্টারিস্টিক্স, নর্মাল পেশেন্টস, ক্যাথেটারাইজড পেশেন্টস অ্যান্ড সুপ্রাপিউবিক অ্যাসপিরেশন, এই 3টেই বলবে। নর্মাল পেশেন্টদের আমরা কি করব, ফার্স্ট দ্য ইউরেথ্রা পার্ট, দেয়ার ইজ এ কমেন্সালস, কমেন্সালস আমরা বলেছি, উই নো হোয়াট ইজ কমেন্সালস, কি কমেন্সালস কি বাবু? হ্যাঁ, দুজনেরই ফায়দা থাকে তাতে। নর্মালি ব্যাকটেরিয়া আমাদের শরীরে থাকে, আমার একটা গলায় পাঠা, একটা কফ তুলে এক্ষুনি একটা কালচার কর, দেখবি কিছু ব্যাকটেরিয়া পাবে, স্টুল থেকে কালচার করো, ব্যাকটেরিয়া পাবে, মানে ব্যাকটেরিয়া লিভিং ইন আওয়ার বডি ইন ভ্যারাইটি অফ ভেরিয়াস এরিয়া। সেরকম ইউরেথ্রা, পেনাইল ইউরেথ্রা টিপে লটস অফ ব্যাকটেরিয়া ইজ দেয়ার। তাহলে আমার ইউরিনটা যদি প্রথম আমি নিই, ফার্স্ট ইউরিন কন্টেনারে নিলাম, দিয়ে দিলাম, তাহলে কি হবে, পেনাইল ইউরেথ্রার কমেন্সালসটা থাকবে কি থাকবে না? থাকবে। সো হোয়াট আই হ্যাভ টু টেল টু দ্য পেশেন্ট, কিছুটা ইউরিন করার পরে দেন পাঠানো,
So apply your logic. So then it is called midstream, not fast stream. It is called midstream. Clean catch urine. Midstream clean catch urine. ठीक है? And তাতেও আরেকটা পয়েন্ট, after cleaning the penile urethra part, আমরা একটা কখনো একটা স্পঞ্জ দেবো বা কিছু একটা গজ পিস দেবো বা একটু সোপ ওয়াটারে বলবো আগে ভালো করে ইউরেথ্রার পার্টটাকে পরিষ্কার করে নিতে। ক্লিন দ্যাট পার্ট, ডিসকার্ড দ্য ফার্স্ট স্ট্রিম, then collect the midstream clean catch, the normal patients, right? Then the catheter part, don't collect specimen from urobag, collect from the tubings. টিউবিং এর দুটো পার্ট আছে। ক্যাথেটার দেখেছো জীবনে? ক্যাথেটারের একটা মেকানিজমস আছে। ক্যাথেটারটা যখন ইনসার্ট করা হয়, ক্যাথেটার তো বেরিয়ে চলে আসে। কেন বেরিয়ে আসে না? কি থাকে? কি ব্লাডার থাকে। সেই ব্লাডারটাকে আমরা কি করি? জল দিয়ে ফোলাই। তাহলে দুটো ক্যাথেটারে দুখানা পার্ট থাকে, দুটো দেখবে মুখ থাকে। ইউটিউবে এই ক্যাথেটার সার্চ করবে বা গুগলে একটা ইমেজ দেখবে, দের আর টু হোল, ঠিক আছে? দুখানা তোমার মুখ আছে, একটা ন্যারো লুমেন, তারপর দুটো পার্ট হয়ে গেল। একটা পার্টে হচ্ছে আমার ইউরিনটা বেরিয়ে কালেক্ট হবে, আর একটা পার্টে ওই যে বললো ব্লাডার আছে, আমরা জল পুশ করব যাতে ওখানে বেলুন হয়ে ইউরিনারি ব্লাডারে ওটা ফুলে থাকবে, যাতে তুমি টানলে না ওটা চলে আসে। মানে তুমি ঢোকালে পেশেন্ট একটা হ্যাঁচকা মারলো, বেরিয়ে চলে এলো। কিছু পেশেন্ট আরো বড় আছে, জোরে হ্যাঁচকা মারে, একটা ছিঁড়ে চলে আসে ইউরেথ্রা। ওই জন্য ব্লাডারটা ভালো ml 15 ml ওয়াটার দিয়ে ফোলাতে হয়, রাইট? সো আমাদের যে পার্টটা দিয়ে ইউরো ব্যাগটা আছে কানেক্ট হচ্ছে, সেই পার্টে আমরা একটু বেঁধে রাখবো। তাহলে কি হবে? আমার টিউবিংসে ইউরিনটা আস্তে আস্তে জমা হবে, কিছুটা জমা হওয়ার পর আমি ইউরিনটা কালেক্ট করব। গট মাই পয়েন্ট? এইভাবে ক্যাথেটার থেকে স্যাম্পল করাতে। আর সুপ্রাপিউবিক ক্যাথেটার ইজ ভেরি, সুপ্রাপিউবিক অ্যাসপিরেশন ইজ ভেরি ইজি। ওটা জাস্ট ইউরিনারি ব্লাডারটা ফুলে থাকে, কারণ ইউরিন তো বেরোতে পারছে না, দেয়ার ইজ নো আউটলেট। তুমি ভালো করে ক্লিন করলে ডাইরেক্ট একটা সিরিঞ্জ দিয়ে ব্লাডারটা ফুটো করে পেট থেকে বার করে নিল। তো দেয়ার ইজ 3 মেথডস। এই 3টে লিখতে হবে আর 3টে জানতে হবে। আর প্রথম পার্টটা তো ভালো করে জানতে হবে। প্রথম পার্টটা ভালো করে বললে তোকে আমি সেকেন্ড পার্টটা তবে তোকে জিজ্ঞাসা করবো। যদি সেকেন্ড পার্টটা বলিস যে না স্যার ইউরো ব্যাগ থেকে নেবো না, ওইভাবে নেব, ওই পার্টটা বেঁধে রাখবো, ওকে? ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, ইউরিনারি স্যাম্পল কালেকশন। ঠিক আছে, আজকে সময় কম, আমার অলরেডি আধ ঘন্টা হয়ে গেছে। সো দিস আর দ্য ভেরি স্ট্যান্ডার্ড প্রিকশনস ইউ হ্যাভ টু ফলো। তাহলে এইগুলো দেখো না তোমাদের লেখার প্লাস পয়েন্টস। এই পয়েন্টগুলো হচ্ছে তোমরা যে কোনো স্যাম্পেলে এইগুলো লিখে দেবে। স্ট্যান্ডার্ড প্রিকশনস, গ্লাভস পরবো, ভালো করে হাত ধোবো, হ্যান্ড ওয়াশ করবো, দেন আই উইল প্রসিড ফর স্যাম্পল কালেকশনস। অ্যান্টিবায়োটিক, বিফোর স্টার্ট অ্যান্টিবায়োটিক উই আস্ক দ্য পেশেন্ট নট টু স্টার্ট অ্যান্টিবায়োটিক, কারণ কাল আমি অ্যান্টিবায়োটিক দিয়ে দিলে আমার কি থাকবে? জীবাণু পাবো না, পাবো না, পাবো না। তাহলে আমাকে অ্যান্টিবায়োটিক স্টার্ট হওয়ার, এগুলো কন্টামিনেশন উইথ ইন্ডিয়াইজেশন ফ্লোরা শুড বি অ্যাভয়েডেড, এগুলো লিখে দেবে। খাতাটাও বড় হবে, এই ঢব্বাজিগুলো জানতে হবে, বেসিক জিনিস সবে লিখতে পারবে। এক্সেলে একটা পয়েন্ট এরকম ঢুকিয়ে দিবি, প্রত্যেকটা জায়গায় এরকম থাকবে। কি বললাম বুঝতে পারছিস? একটা টেবিল বানাবে, টেবিলে এইগুলো রাখবে। সোয়াবস কনভেনিয়েন্ট বাট কনসিডার্ড ইনফিরিয়র টু টিস্যু, ওকে? অ্যাসপিরেট অ্যান্ড বডি ফ্লুইডস,
General principles: container sterile, tightly leaked, sealed, leak proof, wide mouth. Labeling all specimen labeled with name, age, gender. তাহলে আমি বললাম রিজেকশনস ক্রাইটেরিয়া, এইগুলো আমার ইম্পর্টেন্ট, এইগুলো আমরা রিজেকশনস ক্রাইটেরিয়া দেখাবো। অ্যাকসেপ্টিং ক্রাইটেরিয়ার মধ্যে এগুলো চলে আসবে। Specimen contaminated or properly labeled may be rejected. Anaerobic culture, proper anaerobic collections container with media should be used. তোমাকে একটা গ্যাস গ্যাংগ্রিনের অ্যানারোবিক কালচার দিয়েছে, সাপোজ একটা টিস্যু পাঠালো বা ব্লাড পাঠালো, সেরকম একটা ওপেন জায়গায় যদি দিয়ে পাঠায়, তাহলে সেটা অ্যানারোবিক এনভায়রনমেন্ট থাকলো। দেন ট্রান্সপোর্ট, ইমিডিয়েট ট্রান্সপোর্ট, আর একটা হচ্ছে আমরা কি কি ইমিডিয়েট ট্রান্সপোর্ট করতে হবে উইদিন 15 মিনিট। CSF and body fluids, ocular specimens, tissue specimen, suprapubic aspirate and bone specimen should be transported immediately. ঠিক আছে। ইউরিনস মিডস্ট্রিম অ্যাডেড উইথ প্রিজারভেটিভ বোরিক অ্যাসিড যদি দিই, ট্রান্সপোর্টেড উইদিন 2 আওয়ার্স। তাহলে ইউটিআই এর যদি ল্যাব ডায়াগনোসিস দিই, ট্রান্সপোর্টে আমরা এইটা লিখবো, শুড বি ইমিডিয়েটলি ট্রান্সপোর্টেড উইদিন 2 আওয়ার্স, বাট ইফ উই সাসপেক্ট দেয়ার ইজ এ ডিলে, we can add boric acid to the sample. তাহলে ট্রান্সপোর্টে এইগুলো লিখতে হবে। স্টুল কালচার, ট্রান্সপোর্ট উইদিন 1 hour, রেকটাল সোয়াব আপ টু 24 hours ইজ অ্যাকসেপ্টেবল, কারণ আমরা এখানে রেকটাল সোয়াবে আলাদা করে কি ইউজ করি, ট্রান্সপোর্ট মিডিয়া ইউজ করি। তাহলে আমার কিছু কিছু জায়গায় ট্রান্সপোর্ট মিডিয়া চলে আসবে। ওকে, তাহলে স্পেসিফিক্যালি স্টুল স্পেসিমেন যখন আসবে, আমরা যদি রেকটাল সোয়াব পাঠাই, আমার এখানে ট্রান্সপোর্ট মিডিয়া এখানে থাকবে। ফর অ্যানারোবিক কালচার আলাদা করে আমার মিডিয়া নিয়ে যেতে হবে বেড সাইডে, রবার্টসন কুকমিট ব্রথ অর এনি স্পেশালাইজড অ্যানারোবিক ট্রান্সপোর্ট সিস্টেম। স্পেসিমেন স্টোরেজ বিফোর প্রসেসিং, এবারে পেশেন্ট স্পেসিমেন আমার ওখানে গেল, ল্যাব দেখলে প্রায় বন্ধ হওয়ার মুখে, তুমি তখন কি করবে? যদি ব্লাড পাঠায়, দেয়ার আর stored at room temperature up to 24 hours, normally আমরা রাখতে পারি, but this is the exceptions. Blood culture incubated at 37 degree centigrade immediately upon recipient. রিসিভ করার সঙ্গে সঙ্গে ব্লাড কালচারের বোতলটা আমরা 37 মানে আমার ইনকিউবেটরে রেখে দেবো। স্টেরাইল বডি ফ্লুইডস ইমিডিয়েটলি প্লেটেড অন রিসিপিয়েন্ট, ইনকিউবেটেড at 37 ডিগ্রি। ওটা ফেলে রাখা যাবে না, যতই দেরি হোক ভাই, তোমাকে ওটা তাড়াতাড়ি প্লেটে ঘষে দিতে হবে। কর্নিয়াল স্ক্র্যাপিং প্লেট অ্যাট বেড সাইড, ওটা বেড সাইডেই তোমাকে মিডিয়া নিয়ে ওটাকে ওখানে ইনকুলেট করতে হবে। স্টুল কালচার স্টোরড আপ টু 72 আওয়ার্স অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। ইউরিন স্টোরড আপ টু 24 আওয়ার্স। আর সিএসএফ স্যাম্পল কোনো স্টোরেজ নয়, ওটাকেও সঙ্গে সঙ্গে আমাদের প্রসেস করতে হবে। নাও ডাইরেক্ট ডিটেকশনস আমি এখানে বলবো না, কারণ এটা যেটা বললাম আলাদা করে গ্রাম স্টেন পড়ানো হবে, আলাদা করে আমরা জেডেন স্টেন পুরো পড়ানো হবে। দিস ইজ দ্য কামস আন্ডার ডাইরেক্ট ডিটেকশনস। আর একটা হলো আমার কিছু এ স্টেন আছে তোমার, সরি কন্ট্রাস্ট স্টেন্ট আছে, যে স্টেন্স গুলো দিয়ে আমরা দেখতে পারি, যেমন হচ্ছে ইন্ডিয়া ইঙ্ক, ঠিক আছে, যেটাকে বলে নেগেটিভ স্টেন। তাহলে আমাকে গ্রাম স্টেন, জেডেন স্টেন আর নেগেটিভ স্টেন, দিস উইল বি টট ইচ এভরিথিং অ্যাট ইউর প্র্যাকটিক্যালস। ওগুলো আলাদা ক্লাস দেওয়া আছে, আমি আর আজকে ওগুলো এখানে বলছি না, ঠিক আছে। Now I will move into culture media. Now culture media is a very important part. There are two types of culture media, আবার হয়তো বলা হবে প্র্যাকটিক্যালে, বাট এখানে ভালো করে শুনে নাও, আগের বছর পড়ানো হয়নি প্র্যাকটিক্যাল, বাট ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। কালচার মিডিয়া সবাইকে ধরা হয়, তাহলে বেসিক্সটা জানা খুব ইম্পর্টেন্ট। So there are two types of culture media. One is a liquid culture media, and one is a solid culture media. এটা আমার কনস্টিটিউয়েন্সির উপর বেস করে ক্লাসিফাই করতে পারি। and another classification is basal media, মানে খুব বেসিক একটা হলো। তারপরে হচ্ছে তোমার enriched media, তার মানে বেসাল মিডিয়ার সাথে আমি কিছু আরো এক্সট্রা নিউট্রিয়েন্টস অ্যাড অন করলাম, that become what? enriched media.
বেসাল মিডিয়া এক্সাম্পল হচ্ছে আমার একটা নিউট্রিয়েন্ট আগার। ইউ হ্যাভ বিন আস্কড কমনলি একটা মিডিয়া তোলো প্র্যাকটিক্যালে, এটা কি? একটা সাদা রঙের একটা মিডিয়া। দিস ইজ এ নিউট্রিয়েন্ট আগার অ্যান্ড দিস ইজ আ বেসাল মিডিয়া। তার কি কাজে লাগে তুমি সেটা বলবে, সেটা জানতে হবে। তারপরে বললো আচ্ছা ঠিক আছে, নিউট্রিয়েন্ট আগারে আমি কিছু ব্লাড মিক্স করে দিলাম, সেটা হয়ে গেল ব্লাড আগার। ঠিক আছে, তাহলে ব্লাড আগার ইজ এ কি, আমি কিছু নিউট্রিয়েন্টস অ্যাড অন করলাম, ইট ইজ এ এনরিচড মিডিয়া। তাহলে আমার সেটাতে আরো নিউট্রিশন সাবস্টেন্স আছে, ব্যাকটেরিয়া আরো ভালোবাসবে সেখানে যেতে, তাই তো রে? তুই স্টেশনে ঘুরতে ভালোবাসবি না শপিং মলে ভালোবাসবি? শপিং মলে। কেন? প্রচুর জিনিসপত্র আছে ওখানে, অ্যাক্টিভিটিস আছে, অনেক কিছু দেখার আছে। সো দিস ইজ এনরিচড মিডিয়া। সেই ব্লাড আগারকে একটু আমি হিট করলাম, বা ব্লাডটা হিটেড 55 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করে আমি সেটাকে দাবলাম, ব্লাড থেকে আরো কিছু নিউট্রিশনস ব্রেকডাউন হলো, চলে এলো, কি হয়ে গেল? চকলেট আগার। কিছু ব্যাকটেরিয়া এই সেই এনভায়রনমেন্টটাকে পছন্দ করে। দিস ইজ অ্যান অলসো এক্সাম্পল অফ enriched media. Now there is a concept of selective media. Selective কথাটার মানে কি? হ্যাঁ, সিলেক্টিভ ভাবে হয়। আমার সবাইকে ভালো নাও লাগতে পারে, আমার পাহাড়ে যেতে ভালো লাগতে পারে, আমার কোনো কি বলো বিজি ট্রাভেল এরিয়াতে যেতে ভালো লাগে, আমার আবার পার্সোনালি ট্রেকিং করতে ভালো লাগে, যেখানে কিছু থাকবে না, কোনো নেটওয়ার্ক থাকবে না, সারাদিনে প্রচুর ফোন কল খাই, 7 দিন থাকবে যেখানে কোনো নেটওয়ার্ক থাকবে না, নেটওয়ার্ক ফ্রি জোন, নিজের মতো থাকবো, একা ঘুরবো, কিছু আননোন লোক থাকবে। দিস ইজ মাই চয়েস। প্রত্যেকের চাহিদা আলাদা, প্রত্যেকের ভালো লাগা আলাদা, ব্যাকটেরিয়াও তাই। দ্যাটস কাম সিলেক্টিভ মিডিয়া। ঠিক আছে, আমার ইকোলাইয়ের গ্রোথ লাগবে, আমি এমন কিছু, তার মানে আমার ইউরিন স্যাম্পেলে হতেই তো পারে কিছু কলোনাইজার গ্রাম পজিটিভ আছে, মিশে গেল, কিন্তু আমার মেন অর্গানিজমটা কি? একটা গ্রাম নেগেটিভ ইকোলাই। আমি কাকে খুঁজতে চাই? তাহলে ওকেই চিকিৎসা করতে চাই, আমি তো কমন সেন্সকে চিকিৎসা করতে চাই না। তাহলে আমি এমন একটা মিডিয়া চুজ করব যে গ্রাম পজিটিভটাকে কি করবে? ইনহিবিট করবে অ্যান্ড প্রমোট দ্য গ্রাম নেগেটিভ অর্গানিজম, লাইক ইকোলাই। তাই তুই বুঝতে পারছিস? ভুরু কুচকে শুনছিস কেন? কুল্লি শোন। যাই হোক, kind of media that promotes gram negative organisms and inhibit gram positive organism, and mostly used media name is McConkey agar. McConkey agar is a selective media who promotes specifically gram negative organisms বা enterobacteriaceae group of gram negative organisms and inhibit gram positive organisms. Okay, another selective media is a clade agar, specifically designed for urinary pathogen. Specifically ও শুধু ইউরিন স্যাম্পলস এর কিছু মিডিয়াকেই, so you have been asked, you have in your exam you will be asked what? একটা ম্যাকনকি আগারের প্লেট দিয়ে, এটা কি বলো? স্যার ম্যাকনকি আগার। কি করে বুঝলে? ব্লাড আগার আর ম্যাকনকি আগার সেটা প্র্যাকটিক্যালে দেখানো হবে, তাহলে বলতে হবে হ্যাঁ স্যার আমি এই কারণে, ব্লাড আগার একদম ডার্ক, ঘড়িতে যদি আমি এরকম রাখি, ম্যাকনকি আগার ট্রান্সপারেন্ট, আমি ওর মুখটা দেখতে পাবো এই দিক থেকে, ব্লাড আগারে পাবো না। দ্য ডিফারেন্সিয়েশন পয়েন্ট। ওকে, ওটা প্র্যাকটিক্যালে যখন দেখবে আরো সুবিধা হবে।
আর এবারে বলবে ম্যাকন কি আগার কি মিডিয়া বলে, সিলেক্টিভ মিডিয়া। কেন এই কথাগুলো বলতে হবে? যে একটু ভালো বললে বলো তো কি থাকে ম্যাকন কিতে, যেটা গ্রাম পজিটিভ অর্গানিজমকে ইনহিবিট করে? তখন বলে স্যার বাইল সল্ট থাকে, সোডিয়াম টারোকোলেট, যেটা গ্রাম পজিটিভকে ইনহিবিট করে। খুশি হয়ে যাবে, তোমার নাম্বার বেড়ে যাবে। এগুলোই কোশ্চেন আসবে। আমি যদি ভাইবা নিই এগুলোই ধরবো, ঠিক আছে? তারপরে বলবে আচ্ছা এটাকে সিলেক্টিভ মিডিয়া ছাড়া আর কিছু বলা যায়? না, দিস ম্যাকন কি আগার হ্যাভ সাম ইন্ডিকেটর, ফিনাইল রেড। ও যখন গ্রাম নেগেটিভ অর্গানিজমটা গ্রো করে, ইকোলাই সাপোজ গ্রো করলো, ও একটা ওর সার্টেন কনসেন্ট্রেশনে যখন পৌঁছে যায় গ্রোথ, ওর পিএইচ চেঞ্জ হয়ে যায়। নাও ব্যাক টু ইয়োর কেমিস্ট্রি ক্লাসেস, পিএইচ চেঞ্জ হয়, কালার চেঞ্জ হয়, তাহলে তুমি কালার চেঞ্জ দেখতে পাবে মিডিয়াতে। দেন ইটস কল্ড হোয়াট? ডিফারেন্সিয়াল মিডিয়া। সো ম্যাকন কি আগার again it's called a selective media and a differential media, and also it's called indicator media because having a vinyl red indicator. তখন বলবে ম্যাকন কি আগার is a selective media, is also called a differential media, and sorry indicator media and so also a differential media. Differential media কেন? কারণ ও কালার চেঞ্জ করছে, তাহলে আমি বুঝতে পারছি। আর কালার চেঞ্জ যে করে তাকে বলি আমরা ল্যাকটোজ ফার্মেন্টিং। ল্যাকটোজটা ফার্মেন্ট করে, পিএইচ চেঞ্জ হয়। ল্যাকটোজ ফার্মেন্ট করলে কালারটা চেঞ্জ হয়। সো দিস ইজ অলসো কামস আন্ডার ল্যাকটোজ ফার্মেন্টিং গ্রুপ অফ ব্যাকটেরিয়া, ইকোলাই। বোঝা যাচ্ছে? দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ডিফারেন্সিয়াল মিডিয়া। আর ফিনাইল রেডের ইন্ডিকেটরটা চেঞ্জ হচ্ছে, কালারটা চেঞ্জ হচ্ছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ইন্ডিকেটর মিডিয়া। ডিফারেন্সটা বলছি বিকজ এটা ল্যাকটোজ ফার্মেন্ট করছে বলে, তাই কালার চেঞ্জ হচ্ছে, একই জিনিস। সো দিস, এই তিনটে জিনিস ধরা হবে: বেসাল মিডিয়া, সিলেক্টিভ মিডিয়া অ্যান্ড এনরিচড মিডিয়া। অ্যান্ড অ্যানাদার থিং ইজ এনরিচমেন্ট মিডিয়া। লিকুইড মিডিয়া যখন আমরা বলি, বেসাল মিডিয়াটাকে আমরা কিছু নিউট্রিশাস সাবস্টেন্স অ্যাড অন করছি লিকুইডে, সেটা হলো enrichment media. মানে that is a always enrichment media is always a liquid media. One is basal, তার সাথে আমি কিছু নিউট্রিশন সাবস্টেন্স অ্যাড করছি, যদি সেটা সলিড হয় enriched, আর যদি ওটা লিকুইড হয় enrichment media। আর একটা হলো সিলেক্টিভ মিডিয়া। গট মাই পয়েন্ট? দিস ইজ দ্য থ্রি বেসিক থিং। এইটা হলো বেসিক, এটা বলতে হবে পরীক্ষায়। এটা দিস ইজ কমনলি আস্কড, frequently asked questions, commonly asked questions, whatever you say. এবার প্রত্যেকটা মিডিয়ার কি কি মিডিয়া থাকে, 4-5টা মিডিয়া জানতে হয় পরীক্ষায়। 4-5টা মিডিয়া থাকে। ফার্স্ট হচ্ছে আমার ওই বেসাল মিডিয়া, নিউট্রিয়েন্ট আগার। সেকেন্ড হলো আমার একটা ব্লাড আগার, এনরিচড মিডিয়া, চকলেট আগার। আর একটা হলো তো সিলেক্টিভ মিডিয়ার ম্যাকন কি আগার। আর কিছু স্পেশাল মিডিয়া থাকে সিলেক্টিভ মিডিয়ার মধ্যে, যেমন এলজে মিডিয়া, লোয়েনস্টেন জেনসেন মিডিয়া ফর টিউবারকুলোসিস, and one anaerobic media, that is RCM, Robertson Cook media. So these are the kind of media আমার থাকে। Robertson Cook media, RCM, this is all are selective media মধ্যে পড়ছে। ম্যাকন কি আগার ফর গ্রাম নেগেটিভ, এলজে মিডিয়া ফর কি বললাম, এলজে মিডিয়া ফর টিউবারকুলোসিস। বল, নালে মনে থাকবে না। কষ্ট করে ক্লাস করছিস, কিছু তো ইনপুট নিয়ে যা। and Robertson Cook media বা RCM media for anaerobic culture। ওই ক্লস্ট্রিডিয়াম গাড়িতে পা পিষে দিয়েছে, গ্যাস গ্যাংগ্রিন, ডাইরেক্টলি ওখান থেকে স্যাম্পল নিয়ে আমাদের দিতে হবে। ঠিক আছে? দিস ইজ আ ভেরি ভেরি কমন মিডিয়া। হাতে সময় নেই বেশি, 5-7 মিনিটে বেরিয়ে চলে যাচ্ছে। সো বেসিক্সটা আমাদের কি দিয়ে তৈরি হয় একটা মিডিয়া? ওয়াটার, পেপটোন অ্যান্ড আগার। মিডিয়া constituents in 3 parts:
বেসিক্যালি ওয়াটার থাকে, সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড পেপটোন, কিছুটা ডাইজেস্টেড প্রোটিনস থাকে, আর ওটাকে সলিডিফাইং করা হয় আগার দিয়ে। Now this is very catchy question in viva, agar concentration. এটা ভালো করে লিখে রাখো, মাথায় ঢুকিয়ে নাও। একটা জল, তাতে আমরা কিছু প্রোটিন গুঁড়ো পাউডার গুঁড়ো দিলাম, সেটা হয়ে গেল একটা কি হলো, একটা ব্রথ হলো। সেটাকে আমাদের জমাতে হবে একটা আগার দিয়ে। আগার বলে একটা বস্তু আছে, সেটা কি, solidifying agent, source prepared from cell wall of seaweeds, available commercially powder form. Agar powder is dissolved in water. এসব ছেড়ে দাও, মেন হলো পার্সেন্টেজটা মনে রাখো। সলিড আগার পার্সেন্টেজ 1 to 2%। আমরা একটা সলিড জিনিস পাবো, আর একটু যদি সেমি সলিড, একটু জেলির মতো থকথকে জিনিস চাই, তাহলে 0.5%। ঠিক আছে? আর একটু যারা ভালো বলবে, আচ্ছা বলো তো কত পার্সেন্ট আগার হলে প্রোটিয়াস তার সোয়ার্মিং করতে পারবে না? প্রোটিয়াস ইজ এ ব্যাকটেরিয়া যার একটা ভালো ফ্লাজেলা আছে, সে প্রচুর ঘুরে বেড়ায়, সেই মোটিলিটিটাকে বলে সোয়ার্মিং। আমরা ফ্লাজেলা পড়েছিলাম তো, ফ্লাজেলা দিয়ে মোটিলিটি করে। তো প্রোটিয়াস ইজ এ ব্যাকটেরিয়া যে খুব মোটাইল, সেই মোটিলিটিটার নাম হচ্ছে সোয়ার্মিং। সেই সোয়ার্মিংকে কে ইনহিবিট করবে? যদি তুই ব্যাকটেরিয়ার কালচার মিডিয়াতে আগার কনসেন্ট্রেশনটাকে কত পার্সেন্ট রাখিস? 6%। তাহলে আমার কটা নিউমেরিক্যাল ভ্যালু এখানে মনে রাখতে হবে? ফার্স্ট হচ্ছে 1 to 2% ফর নর্মাল সলিড মিডিয়া, 0.5% ফর সেমি সলিড আগার বা সেমি সলিড মিডিয়া, অ্যান্ড 6% ফর ইনহিবিশন অফ প্রোটিয়াস। এটা যারা ভালো করবে তাদের জন্য, নাও মনে রাখতে হবে। ঠিক আছে? বাট দিস টু আর বেসিক্স, 1 to 2 and 0.5। এরপরে হচ্ছে ব্লাড অ্যান্ড সিরামস, এই সমস্ত আমরা দিয়ে দিলে হলো তোমার এনরিচড মিডিয়া, যেটা আমরা বলেছি লিকুইড মিডিয়া, সেমি সলিড মিডিয়া অ্যান্ড সলিড মিডিয়া বেসড অন কনসিস্টেন্সি। নাও বেসড অন গ্রোথ অ্যান্ড ডিটেকশন on the media classified as simple basal media, enriched media, enrichment media, selective media, differential media, anaerobic media, and also transport media. Transport media টা আমার হচ্ছে যে মিডিয়াগুলোকে ট্রান্সপোর্ট করতে ইউজ করছি। গট ইট? আর একটা মিডিয়া আছে অটোমেটেড মিডিয়া, সেখানে হচ্ছে তুমি সবটাই মেশিন করবে, তোমাকে মাথা ঘামাতে হবে না। তুমি স্যাম্পলস নিলে, ব্লাড নিলে, ডাইরেক্ট ওখানে দিয়ে দিলে, নিয়ে মেশিনে ঢুকিয়ে দিলে, মেশিন উইল ডু রেস্ট অফ থিংস। এরপরে তোমাদের আবার মেডিসিনের ক্লাস আছে না 10টা থেকে? কটা বাজে? 55, হাতে 5 মিনিট আছে তাহলে। তো দিস ইজ এ সিম্পল বেসাল মিডিয়া, নিউট্রিয়েন্ট আগার, এরকম সাদা দেখতে হয়। আর দিস ইজ এ পেপটোন ওয়াটার, contains what? Peptone and water, NaCl water. নিউট্রিয়েন্ট ব্রত তাই কি থাকে? পেপটোন ওয়াটার, তার সাথে আমি একটু মিট এক্সট্রাক্ট মিশিয়ে দিলাম, হয়ে গেল নিউট্রিয়েন্ট ব্রথ। এবার এই নিউট্রিয়েন্ট ব্রথে আমি একটু 2% আগার মিশিয়ে দিলাম, হয়ে গেল নিউট্রিয়েন্ট আগার। দিস ইজ এ আগার অ্যান্ড দিস ইজ এ ব্রথ। ব্রথ মিন লিকুইড থিং না, মিট ব্রথ। সেমি সলিড মিডিয়া, এটাকেই আমি 0.25%। তাহলে পেপটোন আগার, নিউট্রিয়েন্ট ব্রথ, নিউট্রিয়েন্ট আগার, মনে থাকবে? একটু কনস্টিটিউয়েন্টস গুলো জেনো, ভালো লাগবে। বেসাল মিডিয়ার ইউজ, কখন কি করি বেসাল মিডিয়া আমরা? পড়াতে গেলে না একটা কালচার মিডিয়া অনেকক্ষণ ধরে পড়াতে হয়, তাড়াতাড়ি বললে মাথায় ঢোকে না, ক্লাসের টাইম কম, খুব সমস্যা। যাই হোক, এগুলো একটু পড়ো। বেসাল মিডিয়া কি করি আমরা? নন ফাস্টিডিয়াস অর্গানিজমস, ব্যাকটেরিয়া আমার এখানে গ্রোথ হয়। হোয়াট ইজ নন ফাস্টিডিয়াস? ফাস্টিডিয়াস মিনস যারা খুব আতুপুতু। আতুপুতু মিন তাদের স্পেশাল রিকোয়ারমেন্ট লাগবে, রাইট? দ্যাট ইজ ফাস্টিডিয়াস। হ্যাঁ, আমি ভাই এমনিতে কাজ করব না, আমাকে কিছু স্পেশাল ট্রিটমেন্ট করবে, আমি করব। সো দিস বেসাল মিডিয়া হ্যাভিং আ অ্যাফেয়ার উইথ অনলি নন ফাস্টিডিয়াস, মানে যারা একদম ভাই কর্মঠ, খুব ভালো কাজ করবে, ভালো গ্রোথ হবে, কোনো ঝামেলা নেই। বুঝতে পেরেছিস? দিস ইজ নন ফাস্টিডিয়াস অর্গানিজম গ্রুপ অফ ব্যাকটেরিয়াকে যারা গ্রোথ করবে।
সার্ভ অ্যাজ এ বেস প্রিপারেশনস অফ মিনি মিডিয়া। ভাই বেসিক থেকেই আমরা শুরু করি, এটাতেই ব্লাড আগার মিশিয়ে আমি নেক্সট মিডিয়া তৈরি করি। নিউট্রিয়েন্ট ব্রথ ইউজ ফর স্টাডিং ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ। নিউট্রিয়েন্ট আগার পারফর্ম মিডিয়াম ফর পারফর্মিং বায়োকেমিক্যাল টেস্ট সাচ অ্যাজ অক্সিডেজ, ক্যাটালেজ, এইগুলো আমাদের লাগে নিউট্রিয়েন্ট আগারে। স্টাডি ফর কলোনি মরফোলজি, সাদা জিনিস, তাহলে যে কোনো সাদা ব্যাকগ্রাউন্ডে আমার কোনো কালার ডিটেকশনস করতে সুবিধা হবে। তো তাহলে একটা কোনো ব্যাকটেরিয়া অনেক সময় পিগমেন্ট প্রোডাকশনস করে, তাকে দিয়ে আমরা চিনতে পারি। তাহলে অবভিয়াসলি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে উই ক্যান ডিটেক্ট কালার্স ভেরি ইজিলি। হাসি মেশে গেছে? আসেনি তো? ঠিক আছে। পিগমেন্ট ডেমনস্ট্রেশন, ঠিক আছে, and colony morphology. So this is the use of basal media. It's very important slide, basal media uses. এটা একটু জেনো। Enriched media যেটা বললাম, basal media added with additional nutrients, blood, serums or egg, whatever nutrition substance in additions of non-fastidious organisms support growth of fastidious. তাহলে fastidious কি বললাম? আতপুতু তাদের কিছু লাগে, তার আমরা ব্লাড দিয়েছি, খেতে দিয়েছি, ডিম দিয়েছি, আয় বাবা। This is enriched media for fastidious organisms. This support non-fastidious definitely, but can grow of কি non-fastidious also. Enriched media example blood agar, একে দেখতে পাবো, রাখলে কিছু দেখতে পাবো না, এটা সলিড জিনিস। 5 to 10% of sick blood to the molten nutrient agar of 45 degree centigrade. এখানে আমরা হিমোলাইসিস দেখি, এইগুলো আমরা প্র্যাকটিক্যালে আবার বলবো, বারবার বলবো। আমার হাতে সময় নেই, তাই আমি ব্লাড আগার নিয়ে বেশি গজগজা করছি না, বাকিগুলো একটু দেখিয়ে যাচ্ছি, দেখে যাও। চকলেট আগার, এটাকে হিট করে দিলাম 70 ডিগ্রি সেন্টিগ্রেডে, মোল্টেন নিউট্রিয়েন্ট আগারে দিলে আমার ব্লাড আগার হয়ে গেল। আর নর্মালি 45 ডিগ্রি সেন্টিগ্রেডে ব্লাডটাকে আমরা দিলে সেটা হলো ব্লাড আগার। আর ব্লাডটাকে যখন আমি 70 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করছি সেটা হয়ে গেল চকলেট আগার। দুটোই এনরিচড, এটা ব্লাড, এটা চকলেট। একটু ডার্ক হয়ে যাচ্ছে। আরো এনরিচ মিডিয়ামের নাম লোফ্লাস সিরাম স্লোভ, ব্লাড কালচার মিডিয়া, এনরিচমেন্ট ব্রথ, লিকুইড মিডিয়া অ্যাডেড উইথ ইনহিবিটরি এজেন্টস উইচ সিলেক্টিভলি অ্যালাউ সার্টেন অর্গানিজম টু গ্রো অ্যান্ড ইনহিবিট আদার্স। কিছু লিকুইড মিডিয়া থাকে, সেই লিকুইড মিডিয়াগুলো হলো না লিকুইড আমি সরি এনরিচমেন্ট মিডিয়া ইজ এ কাইন্ড অফ সিলেক্টমেন্ট মিডিয়া। এনরিচমেন্ট ব্রথ বা এনরিচমেন্ট মিডিয়া ইজ এ লিকুইড মিডিয়া যেখানে আমার ইনহিবিটরি সাবস্টেন্স দেওয়াই থাকে, সো ওটা সিলেক্টিভ মিডিয়ার আন্ডারেই পড়ছে। এনরিচ মিডিয়া হচ্ছে আমার শুধু ব্লাড আগার, চকলেট আগার, লোফ্লাস সিরাম স্লোভ, ওখানে আলাদা করে কোনো ইনহিবিটরি সাবস্টেন্স থাকছে না। আর যখনই আমি ইনহিবিটরি সাবস্টেন্স দিচ্ছি, দিস কামস আন্ডার সিলেক্টিভ মিডিয়া। তাহলে এনরিচমেন্ট ব্রথ ইজ এ লিকুইড মিডিয়া যার কিছু ইনহিবিটরি সাবস্টেন্স দেওয়া থাকছে, কিছু ব্যাকটেরিয়াকে প্রমোট করছে, কিছু ব্যাকটেরিয়াকে আমার কি করছে, ইনহিবিট করছে। কখন? স্টুলে জেনারেলি করা হয়, একই কনসেপ্ট, ঠিক আছে, যেখানে হয়তো আমার আরো ব্যাপারটা প্রমোটটা ভালো হবে, কারণ লিকুইডে আরো গ্রোথটা ভালো হয়। এনরিচমেন্ট মিডিয়া ছিল দাও। সিলেক্টিভ মিডিয়া, দিস ইজ দ্য এক্সাম্পল অফ সিলেক্টিভ মিডিয়া। এলজে মিডিয়া আমরা বলেছি, টিবি, আরো অনেকগুলো আছে, এগুলো আজকে আর বলছি না। দিস ইজ আ এক্সাম্পল অফ এলজে মিডিয়া, সিলেক্টিভ মিডিয়া। নাও দিস ইজ এখন কি আকার এখনো আসে, ট্রান্সপোর্ট মিডিয়া, ডিফারেন্সিয়াল মিডিয়া বা ইন্ডিকেটর মিডিয়া বা ট্রান্সপোর্ট মিডিয়া, তাই সরি সিলেক্টিভ মিডিয়া ইজ এ ম্যাকনকি আগার। ম্যাকনকি agar is a very important, is a differential and low selective medium used for enteric GNB, gram negative bacteria, different organisms into lactose fermenter. Lactose fermenter হলে কি হবে? পিঙ্ক কলোনি, এক্সাম্পল ইকোলাই, ক্লিপশিয়েলা, এটা পিঙ্ক কলোনি দেবে। তাতে আমরা কি বুঝতে পারবো? নন ল্যাকটোজ ফার্মেন্টার কলোনি যারা, তাদের কাছ থেকে ওটা ডিফারেন্স করতে পারবো। ম্যাকনকি আগার কাকে প্রমোট করে বললাম? কোন ব্যাকটেরিয়াকে? ইকোলাই। ইকোলাই ইজ এ জিএনবি, মানে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ইকোলাই আমি এক্সাম্পল দিয়েছি, বেসিক্যালি আমরা কি বলবো? জিএনবি।
গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। নাও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অনেক রকম হতে পারে, সে ইকোলাইও হতে পারে, সে একটা অ্যাসিনোটোব্যাক্টারও হতে পারে, বা প্রোটিয়াসও হতে পারে। নাও দিস ইকোলাই কামস আন্ডার, বা ক্লেপশিয়েলা গ্রুপ অফ অর্গানিজমস কামস আন্ডার ল্যাকটোজ ফার্মেন্টার, মানে যারা ওখানে পিএইচটা চেঞ্জ করে পিঙ্ক কলোনি করছে। অ্যান্ড দিস প্রোটিয়াস অ্যান্ড অ্যাসিনোটোব্যাক্টার্স, যারা ল্যাকটোজটাকে ফার্মেন্ট করছে না, ওখানে পিঙ্ক প্রোডাকশনস করছে না, পিএইচটা ইন্ডিকেটর চেঞ্জ করছে না, দে কামস আন্ডার কি নন ল্যাকটোজ ফার্মেন্টার গ্রুপ অফ ব্যাকটেরিয়া। তাহলে আমার ওখানে যদি আমার ব্যাকটেরিয়ার গ্রোথটাকে যখন ওই যে বললাম প্রথম সেকেন্ড ডেতে আমরা ফার্স্ট ডেতে কি করব, কলোনি ক্যারেক্টার রিড করব, কলোনি ক্যারেক্টার রিড করব। কলোনি ক্যারেক্টার যখন রিড করব তখন আমি যদি দেখি ল্যাকটোজ ফার্মেন্টার, আমার মাথায় কি স্ট্রাইক করবে, এটা কি হতে পারে, ল্যাকটোজ ফার্মেন্টার গ্রুপ অফ ব্যাকটেরিয়া, মোস্ট কমনলি ইকোলাই বা ক্লেপশিয়েলা। বুঝতে পারছো কলোনি মরফোলজি, কলোনি ক্যারেক্টারের রোলটা কোথায়? আর যদি এটা দেখি আমার আরে এটা ল্যাকটোজ ফার্মেন্টার নয়, নন ল্যাকটোজ ফার্মেন্টার গ্রুপ অফ ব্যাকটেরিয়া, তাহলে ইটস কামস আন্ডার, তাহলে আমার মাথায় কি স্ট্রাইক করবে, ইট মাইট বি আ প্রোটিয়াস। ঠিক আছে, বোঝা যাচ্ছে? ক্লে ডাগার যেটা বলেছিলাম, ডিফারেন্স ক্যাপাবল অফ ডিফারেন্সিয়াল বিটুইন ল্যাকটোজ ফার্মেন্টার নন ল্যাকটোজ ফার্মেন্টার, বেসিক্যালি এটা আমরা ইউরিনে ইউজ করি। একটু পড়ো, আমার আরো মিডিয়াটাকে বলতে ভালো লাগতো, যদি পরের দিন দরকার হলে আর একবার এটা দিয়ে আমি শুরু করবো, আর একটা ক্লাস পাবো, বাট আমাকে সেখানে কালচার মেথডস বলতে হবে, আরো সেন্সিটিভিটিটা পড়বো। ঠিক আছে, সো কয়েকটা মিডিয়া যেগুলো আমরা বললাম, চকলেট আগার, ব্লাড আগার, একটু এগুলো জাস্ট শাস্ত্রী থেকে বা হোয়াট এভার যে বই ভালোবাসো, বা এই স্লাইডটা গিয়ে একটু জাস্ট উল্টে পাল্টে নেবে। ওকে, চলো ডান।